হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে অক্টোবর মাসের 7 তারিখ সোমবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতেছেন এই মরিচটি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দামি যে মরিচটি, এই মরিচটি এটি প্রথম আমি আমার বাগানে রোপণ করেছি এবং এই মরিচটি সম্পর্কে আপনাদেরকে এর আগেও আমি বিস্তারিত বলেছি। তবে আজকে শেয়ার করব এই কারণে যে মরিচটি যখন প্রথম আসে তখন এটি এই যে দেখতে এরকম, আর যখন মরিচটি পুরোপুরি রেডি হয় তখন এর কালারটা পরিবর্তন হয়ে এই যে একটু ইয়েলো ইয়েলো হয়ে যায়, তার মানে এটি পুরোপুরি রেডি। তো এই মরিচটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মরিচ, এর চেয়ে আর কোনো দামি মরিচ নেই। আর এটি মূলত পেরুতে হয় এবং এই মরিচটি যখন আমি প্রথম দেখলাম তখনই কিন্তু আমি চিন্তা করেছিলাম যে এর বীজ সংগ্রহ করে আমি এটি রোপণ করব। তো যাই হোক, এই বছর অর্থাৎ সামার গার্ডেনিং 2024-এ আমি এই মরিচের বীজ সংগ্রহ করি এবং এটি বাগানে রোপণ করি। তো এখানে আছে আমার এখানে 3টা গাছ, আর এই পাশে একটা ছোটো গাছ আছে এই যে উপরে। তো এই 4টা গাছ, 60টা বীজের মধ্যে মাত্র 4টা গাছকে আমি বাঁচাতে পেরেছি। এটি হচ্ছে চারাপিতা মরিচ। তো আপনারা চাইলেও এটি গুগলে সার্চ করে দেখতে পারেন যে এটি পৃথিবীর সবচেয়ে দামি মরিচ কিনা। আর এখন যেটা দেখতেছি যে আজকে দিন পর্যন্ত নতুন করে আর কোনো মরিচ আসতেছে না। তার একটা কারণ হলো যে এই মরিচটি কিন্তু আসলে অনেকটা গরমের, পেরুতে কিন্তু অনেক ভালো গরম হয়, গরম পড়ে। তো সেই দেশে যেহেতু এই মরিচটি হয়, তো এখন তো ইংল্যান্ডে ঠান্ডা পড়তে শুরু করেছে, তো এখন ফুল আসে গাছে, কিন্তু এখান থেকে আর মরিচ পাওয়া যাবে না। এটি হয়তো ভালোভাবে আর পলিনেট হবে না, যার ফলে আর নতুন করে মরিচ আসার সম্ভাবনা আমি দেখতেছি না। তো যাই হোক, যেগুলো এসেছে এই প্রথম যেহেতু আমি রোপণ করেছি, যেগুলো এসেছে তাতেই আমি সন্তুষ্ট। এখান থেকেই মূলত আমার যে টার্গেট সেটা হলো যে আমি বীজ সংগ্রহ করব। এই বীজগুলোর প্রচুর দাম, আপনারা যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন যে অন্যান্য মরিচের চেয়ে এই মরিচের বীজের দামটা অনেক বেশি। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যেহেতু আমি প্রথমে বলছিলাম যে এই মরিচটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মরিচ, তো এখন প্রশ্ন আসতে পারে যে এটি আসলে এই মরিচ যখন বিক্রি করা হয় তখন কি তার দামটা নির্ধারণ করা হয় নাকি কিভাবে নির্ধারণ করা হয়? দেখুন, এই মরিচটি কিন্তু আসলে খুব বেশি জাল না। আমাদের যে কাঁচামরিচটি, কাঁচামরিচের মতোই এটি বেশি জাল না, তবে এটি ফ্লেভারটা অনেক বেশি এবং এটি শুকানোর পর এটাকে পাউডার করা হয়। পাউডার করার পরই এটির দামটা নির্ধারণ করা হয়। আর এটি ব্যবহার করা হয় মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন নামি দামি খাবারে। তো এই যে দেখুন, আমি মাত্র 60টা বীজ সংগ্রহ করেছিলাম। তো সেখান থেকে আপনাদের বললাম যে 4টা গাছ হয়েছে আর বাকিগুলো হয়নি। তো এখন যেভাবে মানে যতটুকু আমি দেখতেছি, আমি তো প্রচুর বীজ সংগ্রহ করতে পারবো। এখন কথা হলো যে এই গাছগুলোকে আগামী বছরের জন্য বাঁচিয়ে রাখাটা একটা
অনেক কষ্টের ব্যাপার, কেননা গাছগুলো আসলে যদি ছোটো হতো তাহলে হয়তো এগুলো ঘরের ভিতরে উন্ডাসিলে রাখতে পারতাম, কিন্তু গাছগুলো আসলে অনেক বড়, গাছগুলো অনেক বড়, যার ফলে এটাকে খুব অল্প পরিসরে রাখাটা বেশ কঠিন। তারপরও চেষ্টা করব একটা বা দুইটা গাছ রাখতে পারি কিনা। আসলে গাছ চেষ্টা করলে রাখা যায়, কিন্তু প্রশ্ন হলো যে এই গাছে আবার পরবর্তী বছর খুব বেশি ভালো ফসল আসে না। এটি হলো মূল কারণ। আমি অনেকবার এই যে মরিচের গাছ আমি রেখেছি, এক বছরে মরিচ গাছ পরবর্তী বছরে আমি রোপণ করেছি, আবার বাইরে নিয়ে এসেছি, কিন্তু ঠিক সেভাবে মরিচ আসে না। এটি হলো একটি কারণ। তো তার চেয়ে নতুন যে চারা থেকে গাছ করি আমরা, সেটাই কিন্তু আসলে ভালো। আর এটি রাখার আমার খুব বেশিও আহ, চিন্তা নেই, কেননা যে পরিমাণ মরিচ এসেছে সেখান থেকে যদি আমি বীজ সংগ্রহ করি তাহলে আমার আর রাখার খুব বেশি দরকার নেই। তবু আমি চেষ্টা করব রাখতে পারি কিনা, এবং পরবর্তী বছর যদি বাঁচে তাহলে পরবর্তী বছরে আসলে ফলনটা কেমন হয় সেটি একটু দেখব। তো সময় তো ভিউয়াররা, আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।